নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। যেমন কথা ছিল তেমনি আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরের খণ্ড ৫। ওদিকে ভৌত ক্লাবের দরজার বাইরে আর এক নাটক চলছে। পাঁচু ৫০০ টাকা থেকে ২০০ টাকায় নেমে আসায় কে যেন পিছন থেকে হ্যাঁচকা টান মেরে তাকে সরিয়ে দিয়ে বলে উঠল, আহাম্মক কোথাকার, ওভাবে দর কমাতে হয়? হ্যাচকা টানে পাঁচু অনেকটাই ছিটকে গিয়ে কুলতলায় পড়ে ভিড়মি খেল। তারপর গা ঝাড়া দিয়ে উঠে দেখল তার স্থান নিয়েছেন স্বয়ং দুলালবাবু। দুলালবাবু ফটিকবাবুকে বেশ চড়া গলায় বললেন, ওই ৫০০ই, ১ পয়সাও কম নয়। ভূত দেখতে চাও তো টাকাটা ফেলো হে ফটিক। ফটিকবাবু দুলালবাবুকে দেখে ভীষণ ঘাবড়ে গেছেন, কারণ আজ সকালেই এই লোকটা তার ওপর বিস্তর হামলা করে এসেছে। লোকটাকে পুলিশে খুঁজে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে সেই নকল দুলাল আসল দুলালকে নাকি খুন করে লাশ সরিয়ে ফেলেছে। তাই ফটিকবাবু সভয়ে ৩ হাত পিছিয়ে গিয়ে বললেন, আমি ভূত দেখতে চাই না। আলবাত চাও, ভূত তোমাকে দেখতেই হবে। আমি ভূত টুত বিশ্বাস করি না, আপনি যেতে পারেন। দুলালবাবু হাঁ হাঁ করে হেসে উঠে বললেন, তাহলে শালার কাছে তোমার যে মাথাটা হেট হতে হবে হে ফটিক, সেটা কি ভালো হবে? শালার কাছে মাথা হেট হয় হোক, আমি ভূত দেখতে চাই না। এখন আমি বাড়ি যাব, বড্ড খিদে পেয়েছে। দুলালবাবু মাথা নেড়ে বললেন, হুম, সেটি তো হওয়ার উপায় নেই হে ফটিক। তুমি ভূত দেখতে চাও বলে সারা দিন ছোটাছুটি করে আমি আর পাঁচু মিলে কত কষ্টে একটা ভূত ধরে এনেছি। এখন তুমি দেখতে না চাইলে হবে কি করে? ৫০০ টাকা না থাকে তো ৪৯৯ টাকা ৯৫ পয়সায় দাও। একেবারে জলের দর, রিডাকশন সেল যাকে বলে আর কি। ফটিকবাবু আরও ৩ হাত পিছোতে গিয়ে মরার খুলি ও মোমবাতি সহ টেবিলটায় ধাক্কা খেলেন। বললেন, না না, ভূত টুত খুব খারাপ জিনিস, ও আমি দেখতে চাই না। যদি কেউ ভূত ধরে আমার সামনে নিয়ে আসে তাহলেও আমি চোখ বুজে থাকব। দুলালবাবু এখন আর আগের দুলাল নেই। গায়ের জোর যেমন বেড়েছে তেমনি মেজাজটাও তিরিক্ষি হয়েছে। ফটিকবাবু পিছোচ্ছেন দেখে তিনি তার মেজাজ ঠিক রাখতে পারলেন না। এক লাফ মেরে ঘরে ঢুকে তিনি ফটিকবাবুর ঘাড়টা চেপে ধরে একেবারে শূন্যে তুলে ফেললেন। ভূত দেখতে চাও না? তাহলে এতদিন ধরে সবাইকে বলে বেড়ালে কেন যে ভূত না দেখলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না? হ্যাঁ, ভূত যদি না দেখতে চাও তাহলে তোমাকেই ভূতের দেশে পাঠিয়ে দেব। এই সময় কে যেন পিছন থেকে মোলায়েমভাবে দুলালবাবুর পিঠে ৩টে টোকা দিয়ে অমায়িক গলায় বলল, আগে দুলালবাবু, যে পরিমাণ চেঁচামেচি করছেন তাতে যে গণেশ ভয় খেয়ে আকাশে ৩ মাইল ওপরে উঠে গিয়েছে। দুলালবাবু বিরক্ত হয়ে ফিরে দেখলেন পাঁচু গম্ভীর ও করুণ মুখে দাঁড়িয়ে। কি বললে? বলছিলুম আপনার চেঁচামেচিতে ভূত হাওয়া। আমি ২০০ টাকা দর দিয়েছিলুম, এখন তো ২ পয়সারও আশা নেই। দুলালবাবু ফটিকবাবুকে ছেড়ে দিয়ে বললেন, ভূতটা তাহলে গেল কোথায়? বললুম তো পালিয়েছে। দুলালবাবু খানিকক্ষণ গুম হয়ে থেকে বললেন, ভূতটাকে বলো ফের যদি পালায় তাহলে আমি তাকে আস্ত রাখব না। পাঁচু বলল, বলবো খন। দুলালবাবু বললেন, আর কাল যেন সে অবশ্যই এখানে হাজির থাকে, নইলে খুব খারাপ হয়ে যাবে। ফটিকবাবু সভয়ে বাক্যহারা হয়ে দৃশ্যটা দেখছিলেন। বললেন, আমি কালও ভূত দেখতে চাই না, ভূত দেখার ইচ্ছেটাই চলে গেছে। চপ বলে তাকে একটা পেল্লায় ধমক দিলেন দুলালবাবু। ফটিকবাবু আবার পিছলেন। দুলালবাবু পাঁচুর দিকে চেয়ে বললেন, চলো তাহলে আমরা অন্য কাজে যাই।
কি কাজ? চুরি ডাকাতি যা হোক কিছু তো করতে হবে। পাঁচু খুবই ক্ষুব্ধ গলায় বলল, আপনার দোষ কি জানেন দুলালবাবু? সব ব্যাপারটাই বড় তাড়াহুড়ো করেন। ভূতের কারবারটায় জলের মতো 200 টাকা চলে আসছিল হাতে, আপনি নাক গলিয়ে 12টা বাজালেন। এসব কাজে মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে কাজ করতে হয়। খুব সূক্ষ্ম মারপ্যাচের ব্যাপার কি না, কথার একটু এদিক ওদিক হলেই মক্কেল সন্দেহ করতে শুরু করে দেবে, পিছিয়ে যাবে, শেষে পালাবে। দুলালবাবু একটু অপ্রস্তুত মুখে বললেন, তা বটে পাঁচু, কাজটা খারাপই করলাম, তবে আমাদের আয়ুটাও যে বেজায় কম। এত কম সময়ে কত কাজ করার আছে বলো তো? ওই হাড়কেপ্পন ফটিকের পিছনে মূল্যবান সময় নষ্ট করার তো মানেই হয় না। পাঁচু গম্ভীর হয়ে বলল, একটা ভুল করে ফেলেছেন, কিছু বলছি না, কিন্তু এরপর কথাবার্তা যা বলার তা আমিই বলবো, আপনি পিছনে থাকবেন। তাই হবে হে পাঁচু, কিন্তু এখন কি করা যায় বলো তো? কিছু তো একটা করতে হবে, কিছু না করলে যে শরীরটা ঠান্ডা হবে না। চলো কাউকে কিছুক্ষণ ধরে খুব পেটাই, তাতে শরীরটা ধাতস্থ হবে, মাথাটাও ঠান্ডা হয়ে আসবে। পাঁচু গম্ভীরতর হওয়ার চেষ্টা করে বলল, আমাদের শাস্ত্রে আছে ক্ষমতার অপব্যবহার করতে নেই, শক্তি সঞ্চয় করে রাখতে হয়, ঠিক সময়ে ক্ষমতা কাজে লাগে। দুলালবাবু করুণ স্বরে বললেন, কিন্তু আমার যে হাত পা বড্ড নিষ্পিস করছে হে, কীরকম জানো, অনেকটা সুরসুরির মতো, কিছু না করলে বড্ড কষ্ট হবে। পাঁচু বুঝতার মানুষ, দুলালবাবুকে এখনই একটু হাঙ্গামায় নামতে না দিলে উনি আরও কিছু কেলেঙ্কারি করে বসতে পারেন। তাই সে বলল, খুব উচাটন হয়ে থাকলে একটা কাজ করুন, ওই যে ঝুপসি মতো গাছটা দেখছেন, ওটার গায়ে কয়েকটা ঘুষি টুসি মেরে আসুন। মারব? বলে দুলালবাবু রোষ কষায়ত লোচনে গাছটার দিকে একবার তাকালেন, তারপর একটা হুঙ্কার দিয়ে গিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিলেন গাছটার গায়ে। বললেন, তবে রে, তোরই একদিন কি আমারই একদিন। দুলালবাবুর গায়ে এখন সাংঘাতিক জোর, তার ঘুষির চোটে গাছটা থরথর করে কেঁপে উঠল। গাছে যত পাখি ছিল তারা কিচিরমিচির করে চেঁচাতে লাগলো, আর গাছ থেকে বড় বড় সব গোল ও কালো ফল ধবাধব পড়তে লাগলো মাটিতে। ফল দেখে দুলালবাবু খুশি হয়ে বললেন, ওহে পাঁচু, দেখছো কত ফল পড়েছে? কি ফল বলো তো? এরকম কালো আর বড় ফল তো জন্মেও দেখিনি, এ কি খাওয়া যায়? পাঁচু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, আগে ও হলো জিকা গাছ, কোশমিনকালে ও গাছে ওরকম ফল হয় বলে শুনিনি। হয় না? তাহলে ফল পড়লো কি করে? সেইটাই তো ভাবছি। ভাবতে হলো না, ফলগুলো পড়ে নিজে থেকে গড়াগড়ি খাচ্ছিল। তারপর হঠাৎ ফট করে একটা ফল যেন ফেটে গেল, ভিতর থেকে খানিকটা ধোঁয়ার মতো জিনিস বেরিয়ে এসে লম্বা সুরুঙ্গে একটা চেহারা ধরে ফেলল। সেই চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। দুখানা ভাঁটার মতো চোখ ধকধক করে জ্বলছে। পাঁচু দৃশ্য দেখে হাঁ, দুলালবাবু মাথা চুলকাতে লাগলেন। সেই সময় মূর্তিটা খোনা স্বরে বলল, কে রে, কার এত বুকের পাঠা? 1500 বছর ধরে যে ঘুমটা মারছিলাম সেই ঘুমটা মাটি করলি হতভাগা। আজ তোর মুন্ডু যদি চিবিয়ে না খাই তবে আমার নাম পতিত পাবন নয়। দেখতে দেখতে অন্য ফলগুলো ফটাফট ফাটতে লাগলো, আর একে একে সুরুঙ্গে সুরুঙ্গে সব মূর্তি সুরুত সুরুত করে বেরিয়ে আসতে লাগলো। তারা যে বেজায় অসন্তুষ্ট তা তাদের চেঁচামেচি আর হাবভাবে বেশ ভালোই বোঝা যাচ্ছিল। পাঁচু একটু চাপা গলায় বলল, দুলালবাবু, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। দুলালবাবু বললেন, আমারও না, কেটে পড়াই ভালো, আমিও তাই বলি। কাঁচা ঘুমটা ভাঙিয়ে কাজটা ভালো করেননি আপনি।
তুমিই তো বললে গাছে ঘুষি মারতে হে। মূর্তিগুলো কাঁচা ঘুম ভেঙে উঠে সঠিক বুঝতে পারছিল না কীর্তিটা কার, তাই নিজেদের মধ্যেই একটু ঝগড়া বিবাদ করছিল। সেই ফাঁকে পাঁচু আর দুলালবাবু দৌড় লাগালেন। বাজারের কাজ বরাবর পৌঁছে দুলালবাবু পাঁচুর ডাক শুনে দাঁড়িয়ে পড়লেন। পাঁচু পিছিয়ে পড়েছিল। দুলালবাবু একটু দাঁড়ান, হাফ ছেড়ে নি। আমার যে আরও দৌড়াতে ইচ্ছা করছে পাঁচু, আমি যে এখনো মাইল 10 দৌড়াতে পারি। লাভ কি, ক্ষমতার অপচয় করতে নেই, তেনারা সব পিছিয়ে পড়েছেন। দুলালবাবু একটু লাজুক গলায় বললেন, লোকগুলো কে বলো তো পাঁচু? আগে এখন আর এরা লোক নন, পরলোকের লোক। তবে আপনি ভারী একটা উপকারও করেছেন আমার। ওই গাছটাতেই যে তেনাদের বাসা সেটা টের পাইনি এতদিন, পেয়ে খুব ভালো হলো। ভূতের কারবারে কাঁচা পয়সা। দুলালবাবু উৎসাহিত হয়ে বললেন, তবে চলো একটা থলে নিয়ে গিয়ে সব কটাকে ভরে ফেলি। পাঁচু মাথা নেড়ে বলল, আগেই বলেছি আপনাকে সব কাজে তাড়াহুড়ো করতে নেই। এখন যদি ফিরে যান তবে তেনারা রাগের মাথায় এখনই আপনাকে ছিঁড়ে ফেলবেন। ঘাপটি মেরে থাকুন, তেনারা আবার ঠান্ডা হয়ে গাছে উঠে গুটি পাকিয়ে ঘুমোতে থাকুক, পরে ব্যবস্থা হবে। বলছো? বলছি, কিন্তু এখন তবে কি করা যায়? চলুন ওই রকটায় গিয়ে একটু বসি, ভাবি। সব কাজ কি গায়ের জোরে হয়? বুদ্ধি খাটাতে হয়। রাত খুব বেশি হয়নি, তবে মফস্বলের শহর আর শীতকাল বলে এর মধ্যেই চারদিকটা বেশ নির্জন হয়ে গেছে। বাজারের দোকানপাটও সবই প্রায় বন্ধ, দু একটা খোলা আছে মাত্র। দুজনে রকে বসে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর পাঁচু বলল, দুলালবাবু। বাজারের শেষ মাথায় হরেন কর্মকারের দোকানে এখনো আলো জ্বলছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছি হে। হরেনের মেলা টাকা। রাত্রিবেলা যখন দোকান বন্ধ করে বাড়ি ফেরে তখন কোমরের গেজের মধ্যে 10-20 হাজার টাকা হেসে খেলে থাকে। দুলালবাবু উঠে পড়তে পড়তে বললেন, তাই নাকি? তবে তো দেখতে হচ্ছে হে। পাঁচু হাত তুলে বলল, দাঁড়ান দাঁড়ান, আরও কথা আছে। হরেনের সঙ্গে দুটো বিশ্বাসী পাহারাদারও থাকে, তাদের হাতে লাঠি, কোমরে ভোজালি। দুলালবাবু একটা তাচ্ছিল্যের ভাব করে বললেন, ফুহ, মোটে দুটো পাহারাদার, ও আমি এক লহমায় উড়িয়ে দেব। বিচক্ষণ পাঁচু মাথা নেড়ে বলল, কাজটা সহজ হবে না দুলালবাবু। হরেনের কাছে ছোট বন্দুকও আছে, কৌশল করা ছাড়া উপায় নেই। কৌশলটা কি? আপনার হাতে একটা আংটি আছে দেখছি, ওটা কি সোনার আংটি? দুলালবাবু বললেন, হ্যাঁ সোনাই বই কি। তাহলে ওটা খুলে নিয়ে সোজা হরেনের কাছে চলে যান। ও সোনা বাঁধা রাখে, বাঁধা দেওয়ার নাম করে লোকটাকে পরখ করে নিন। তারপর কথা টথা বলতে থাকুন, সুযোগে সন্ধান করতে থাকুন। দুলালবাবু অধৈর্য হয়ে বললেন, ওসব আমার পোষাবে না বাপু, কথা টথা আমার আসে না, আমি চাই কাজ। তাহলে আংটিটা আমার হাতেই দিন, আমি গিয়ে ব্যাপারটা একটু বুঝে আসি। ভয় নেই, আংটি নিয়ে পালাবো না, আমার ঘাড়ে তো একটা বই দুটো মাথা নেই। দুলালবাবু হেলা ভরে আংটিটা খুলে পাঁচুর হাতে দিয়ে বলল, সামান্য আংটি, ও তোমাকে গুরুদক্ষিণেই দিলাম ধরে নাও। সামান্য আংটি গেলে যাক, তার বদলে যদি কয়েক হাজার টাকা আসে তা ভালোই হয়। পাঁচু আংটিটা নিয়ে উঠল। গুটি গুটি গিয়ে সে যখন হরেনের দোকানে ঢুকল তখন হরেন একটা হিরে বা মুক্ত মন দিয়ে দেখছে। সামনে দুজন খদ্দের বসে, দরজায় দুটো ভোজপুরি দারোয়ান, তাদের চোখ একেবারে বুকের ভেতরে এসে সেদোয়। হরেন পাঁচুকে পাত্তাও দিল না। পাথরটা রেখে সে খদ্দেরদের সঙ্গে নিচু স্বরে কথা বলতে লাগলো, আর পাঁচু দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে রইল চুপ করে। সে ধৈর্যশীল লোক, জানে সবুরে মেওয়া ফলে, তবে দাঁড়িয়ে থেকে সে সব দিকে চোখ রাখছিল।
কোথায় কি আছে আর কোথায় কি থাকতে পারে। অনেকক্ষণ বাদে খদ্দেররা বিদায় নিলে হরেন পাঁচুর দিকে চেয়ে চোখ ছোট করে বলল, কি হে, তোমার মুখখানা যেন চেনা চেনা ঠেকছে। পাঁচু বলল, আগে এই বাজারেই পান বেচি। বটে, তবে কি মনে করে? একটু বিপদে পড়েই গেছি হঠাৎ, বড্ড টাকার দরকার। বটে, দরকার ছাড়া আর এই অধমের কাছে কেই বা আসে বলো? তার জিনিসপত্র কি এনেছো? এই আংটিটা আমার দাদামশাইয়ের জিনিস, সাবেক মাল। হরেন আংটিটা নিয়ে কয়েক সেকেন্ড মাত্র দেখল, তারপর কোষ্টি পাথরে ঘষে রংটা দেখে বলল, অনেক ভেজাল আছে হে, তা কত চাও? আগে 2-4 হাজার যা দেবেন। হাজার শুনে হরেন অট্টহাস্য করে উঠল। মিনিট খানেক সে হাসির দমকে কথাই বলতে পারল না। তাতে তার গায়ের যে ফতুয়া তা ভুঁড়ির ওপর উঠে গেল। কোমরের গেজেটা টপ করে দেখে নিল পাঁচু। তার আন্দাজ নির্ভুল, গেজেতেই মালপত্র থাকে তাহলে। হরেন হাসি থামিয়ে আংটিটা ফেরত দিয়ে বলল, তুমি বেশ মজার লোক হে। এই আংটিতে 2-4 হাজার টাকা যে চায় তার স্থান হলো পাগলাগারদে। যাও তো, এখন আমি উঠব। যে আজ্ঞে বলে পাঁচু উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাধা পড়ল। দুই দারোয়ান একসঙ্গে এই এই বলে চেঁচিয়ে উঠল বিকট স্বরে। পাঁচু চোখ বুজে ফেলল। চোখ বুঝলেই কি আর রক্ষে পাওয়া যায়? পাঁচু চোখ বুঝেও রেহাই পেল না। কান তো আর বন্ধ নেই। শুনতে পেল দুমদাম দমাস সব সাংঘাতিক শব্দ। দুলালবাবু হেরে গলায় চেঁচাচ্ছেন, আমাকে রুখবি এত ক্ষমতা তোদের? হ্যাঁ, এই দিলুম এক ঘুষো। কেমন বুঝছিস রে পাজি? ওরে ছুঁচো, আমাকে ল্যাং মারা হচ্ছে। এই নে, তোকেও দিলাম এক রদ্দা। কেমন লাগছে বল? ছ্যাঃ, দুটো মুস্কো জোয়ান তোরা, দুবেলা নিশ্চয়ই ভরপেট খাস, ডন বৈঠক দিস, ফুলের ঘায়ে মূর্ছা গেলি বাবা। না না হরেন, এ কোনো কাজের কথা নয়। এই দারোয়ান তোমার চলবে না। বলতে বলতে দুলালবাবু হাতটা ঝেড়ে হাসি হাসি মুখে দোকানে ঢুকলেন। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। পাঁচু চোখ চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে স্পষ্টতই দেখতে পাচ্ছে হরেন কর্মকার তার রিভলভারটা বের করে ইতিমধ্যে বাগিয়ে ধরেছে আর বাঘা চোখে দুলালবাবুর কীর্তিকলাপ লক্ষ্য করছে। হরেন পাকা লোক, খামোখা ঘাবড়ে গিয়ে চেঁচামেচি করেনি। দরকার হলে তার হাতের অস্ত্রটাই কথা কইবে। কিন্তু দুলালবাবুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। হরেন কর্মকারের দিকে চেয়ে বললেন, তা ভালো আছো তো হরেন ভায়া? অনেক দিন বাদে দেখা, একটু শুকনো শুকনো দেখাচ্ছে যেন। তা ভালো, বয়স হলে রোগা হওয়া স্বাস্থ্যের লক্ষণ। তা আর সব খবর টবর ঠিক আছে তো? কাজ কারবার তাহলে ভালোই চলছে? হ্যাঁ? হরেন তার অস্ত্রটা আর একটু শক্ত করে ধরে ঠান্ডা গলায় বলল, আপনি কে? এখানে আগমনী বা কিসের জন্যে? দুলালবাবু ভারী অভিমানের গলায় বললেন, সে কি, আমাকে চিনতে পারছো না হরেন ভাই? কলিকালটা যে বড়ই জাকিয়ে বসেছে হে। সেই যে গো, বছর 15 আগে আমার মরা মায়ের একজোড়া কান পাশা বাঁধা রেখে তোমার থেকে 50টা টাকা কর্জ নিয়েছিলুম, মনে নেই? সুদে আসলে 150 টাকা ফেরত দেওয়ার কথা ছিল। সে আর জোগাড়ও হলো না বলে কান পাশা দুটো তুমি গাপ করে ফেললে। হরেন কর্মকার ঠান্ডা গলাতেই বলল, জিনিস বাঁধা রাখা আমার ব্যবসা। দিনরাত 1000টা লোক আসছে, সবাইকে মনে রাখা আমার কাজ নয়। সে কি হে, দুলাল মাস্টারকে ভুলে গেলে হে হরেন? এরপর তো নিজের মায়ের পেটের ভাইকেও চিনতে পারবে না। কলিকালে যে কত কি হয় তা সে কথা থাক, কাজের কথাটাই বরং হয়ে যাক। ওই যে দেখছো দেওয়ালে ঠেস দিয়ে ভালো মানুষের মতো মুখ করে দাঁড়িয়ে আছে, ও হলো পাঁচু মোদক। মুখ দেখে কিচ্ছুটি বুঝতে পারবে না ভাই, কিন্তু একেবারে বিচ্ছুটি একটা। দিনে দুপুরে রাহাজানি করে বেড়ায়। আর আমি হলুম গে
ওরই সাগরেদ, দুলাল গুন্ডা। হে হে, রাজ্যটক যাকে বলে। হরেন দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে থাকা তার দুটো দারোয়ানের দিকে একবার করুণ নয়নে চাইল। তারপর রিভলভারটা দুলালবাবুর দিকে তাক করে বলল, আমি পোর খাওয়া লোক, অনেক দেখেছি, অনেক শয়তান বদমাইশকেও ঢিটও করেছি। এখানে খুব সুবিধে হবে না। মাথার ওপর হাত তুলে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ান, নাইলে গুলি চালাবো। দুলালবাবু একেবারে আকাশ থেকে পড়লেন। হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকার পর দুঃখিত গলায় বললেন, তোমার দারোয়ানদের নয় ভদ্রতাবোধ নেই, তা বলে তুমিও কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললে ভায়া? অতিথি হলো নারায়ণ। আগের দিনে অতিথি অভ্যাগতদের কত সম্মান ছিল, কলিকালে দেখছি সবই গেছে। তা ভায়া, অতিথি সৎকার না হয় নাই করলে, কিন্তু একটু বসতে তো দেবে, একটু জল টল তো খাওয়াবে। এ কি ব্যবহার তোমার? হরেন রিভলভারের ঘোড়ায় আঙুলটা কি একটু জোরেই টিপে ধরল। পাঁচু সবাই চোখ বন্ধ করে ফেলল আবার। না, পৈতৃক প্রাণটা নিয়ে আজ আর বোধহয় ফেরা হবে না তার। হরেন গর্জন করে উঠল, খবরদার, খবরদার বলছি, আর এগুলো কিন্তু। দুলালবাবু হরেনের হুমকি অগ্রাহ্য করে তবু এক পা এগিয়ে গিয়ে একগাল হেসে বললেন, আমি জানি হে হরেন, তোমার বড় দয়ার শরীর। তুমি পিঁপড়ে পর্যন্ত মারতে শেখোনি। ওই সব বন্দুক পিস্তল কি ভাই তোমার হাতে শোভা পায়? বড় বিপজ্জনক জিনিস। ও তুমি রেখে দাও বাক্সের মধ্যে। ওসব ঘাঁটাঘাঁটি করলে মনের মধ্যে জিঘাংসা আসে, নিরীহ লোকেরও মাথাতে খুন চেপে যায়। রেখে দাও ভাই, অনেক দিন বাদে তোমাকে দেখে ভারী ভালো লাগছে। আঙুল ফুলে কলা গাছটি হয়েছে, দিব্যি ফলাও কারবার ফেদে বসেছ, 2 পয়সা আসছে, এদিকে চক্ষুও সার্থক। হরেন এবার বাস্তবিকই চঞ্চল হলো। কথাটা ঠিকই যে সে কখনো খুন খারাপই করেনি, দরকারও হয়নি বড় একটা, এখনও করতে চাইছে না, শুধু ভয় দেখাতে চাইছে। কিন্তু লোকটা যে কেন ভয় পাচ্ছে না তাও বুঝে ওঠা দুষ্কর। সে এবার একটু কাপা গলায় বলল, এবার ভয় না পেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দুলালবাবু হাসলেন, একেবারে খিকখিক করে হাসতে লাগলেন, যেন এরকম মজার কথা তিনি জীবনে শোনেননি। তারপর গদগদ করে বললেন, তোমাকে ভয় পাবো কেন হে হরেন? তোমার মতো একজন নিরীহ সজ্জনকে ভক্তি করব, শ্রদ্ধা করব, কিন্তু ভয় পাবো কেন? এতে কি আমার আনন্দ হচ্ছে না? আমি কি গর্ব অনুভব করছি না? খুব করছি হে হরেন, খুব করছি। বাঙালির আজ ভারী দুর্দশা, তার মধ্যে তুমি যে উন্নতি করেছো, এটা যে খুব আশার কথা ভাই। ভয়ের কথা এখানে উঠছে কিসে? ওই বলে দুলালবাবু 2 হাত বাড়িয়ে একেবারে প্রেমানন্দে হরেনের দিকে এগিয়ে গেলেন। বললেন, এসো এসো ভাই, বাঙালির গৌরব, আমাদের গৌরব, এসো কোলাকুলি করি। আমার মায়ের কানপাশা জোড়া গাপ করেছে বটে, কিন্তু আমি ভাই চৈতন্যদেবের ওই কথাটা বড় বিশ্বাস করি। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হরেন সভয়ে দাঁড়িয়ে পড়ে রিভলভার তুলে বলল, খবরদার, খবরদার বলছি, ভালো হবে না। খুন হয়ে গেলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না বলে দিচ্ছি। এই তবে ছুড়লুম গুলি। বলে বাস্তবিকই হরেন তার রিভলভারের ঘোড়া টিপে দিল। পাঁচু বিপাক বুঝে আগেই মেঝেয় শুয়ে পড়েছিল, এবার চোখও বুঝে ফেলল। ভয় হলো দুলালবাবুর লাশটা নির্ঘাত তার ঘাড়েই এসে পড়বে, রক্ত টক্ত লেগে যেতে পারে। সে তো গেল একটা ঝামেলা, তারপর খুনের মামলায় সাক্ষী টাক্ষী দেওয়ারও হ্যাপাও কি কম? না, দুলালবাবুর সঙ্গে কাজ কারবারে নামাটাই একটা মস্ত ভুল কাজ হয়েছে। ঢিসুম শব্দ করে হরেনের রিভলভারের গুলি ছুটল, তবে হরেনের কাপা হাতের গুলি কারো কোনো ক্ষতি করল না। দরজা দিয়ে উড়ে গিয়ে উল্টো দিকের একটা চালা ঘরের চালে গিয়ে সেধল। কিন্তু হরেন ভাবল তার গুলিতে নির্ঘাত লোকটা মরেছে। জীবনেই প্রথম তার গুলি ছোড়া। শব্দে সে নিজেই ঘাবড়ে গেল। চোখ বুজে রিভলভারটা ফেলে কাঁপতে কাঁপতে বসে পড়ল সে। তারপর 2 হাতে মুখ ঢেকে রাম রাম হরি হরি করতে লাগল।
নরহত্যার মতো পাপ নেই, আর তার হাতেই কিনা আজ একটা নরহত্যা হয়ে গেল। এই হাতে, যে হাতে রোজ সকালে ঠাকুরের ফুল তোলে, লক্ষ্মীনারায়ণের পট পরিষ্কার করে, নারায়ণশিলাকে দুব্বা গঙ্গা জলে স্নান করায়, এখন এই খুনে হাত দিয়ে আর কি সেসব পুণ্যের কাজ করা যাবে? ঠাকুর কি আর তার দিকে মুখ তুলে চাইবেন? ছি ছি, এ কি হলো? না হয় যেতই কয়েক হাজার টাকা, কিছু সোনাদান আর কিছু হিরে জহরত, গেলেও অনেক থাকতো হরেনের, কিন্তু নরহত্যা করে সে যে একেবারে নিজে স্বর্গে যাওয়ার রাস্তাটাকেই বন্ধ করে দিল। তার মতো পাতকীকে এখন হাজার বছর নরকবাস করতে হয় কে জানে। ভাবতে ভাবতে হরেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হরেনের দুঃখ দেখে দুলালবাবুও স্থির থাকতে পারলেন না। সামনের লোহার বেড়াটা ডিঙিয়ে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের উপর বসে হরেনের পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, কেঁদো না হরেন, কেঁদো না। জানি তুমি হিসেবি মানুষ, একটু একটু কিপটেও। একটা গুলি খরচ হয়ে যাওয়ায় শোকটা সামলাতে পারছো না। কিন্তু আমি বলি কি, একটা গুলির কী বা এমন দাম? 2-2.5 টাকার বেশি তো হবে না। তা বেঁচে থাকতে গেলে তো ওরকম 2-2.5 ভাই কত দিকেই যায়, ভেবে কি করবে? হরেন দু হাতে মুখ ঢেকেই কাঁদতে কাঁদতে বলল, 2-2.5 গেছে যাক, কিন্তু একটা নরহত্যা হয়ে গেল, যে মহাপাপ হয়ে গেল, এখন কি হবে? দুলালবাবু বিজ্ঞের মতো হেসে বললেন, তাই বলো, পাপ নিয়ে ভাবছো? ভাইরে, দুনিয়াতে এমন কোনো সমস্যাটা আছে যার সমাধান নেই? নরহত্যা, মিথ্যে কথা, চুরি জোচ্চুরি সব কিছুরই নিদান আছে। আমি বলি কি ভায়া, কিছু মূল্য ধরে দাও, তাহলেই পাপ টাপ সব কেটে যাবে। বেঁচে থাকতে গেলে ওরকম 2-4টে নরহত্যা না করে উপায়ই বা কী? হরেন যেন এ কথায় একটু শান্ত হলো। লাল দুখানা চোখ মেলে বলল, নরহত্যার রেট কত জানেন? একগাল হেসে দুলালবাবু বললেন, তার জানি না ভায়া, এই কর্ম করেই তো চুল পাকিয়ে ফেললুম। তা 1,000-5 যদি ছাড়ো তো লাশ টাশ একদম গুম করে ফেলবো, কেউ টেটটিও পাবে না। হরেন হঠাৎ সদ্বিত ফিরে পেয়ে বড় বড় চোখে চেয়ে বলল, কিন্তু আপনি তো মরেননি, দিব্যি বেঁচে আছেন। দুলালবাবু মুখটা গোমরা করে বললেন, ভাইরে, আমি মরলে তবু ভালো ছিল, যাকে মেরেছ সে আমার গুরু। ওই দেখো পাঁচু মোদকের লাশ পড়ে আছে। যে সে লোক নয়, সে কাঁচা খেকো তান্ত্রিক, মাটি থেকে 4 হাত শূন্যে উঠে ভাসতে ভাসতে ধ্যান জপ করে, সব সিদ্ধ পিশাচ সিদ্ধ যোগী পুরুষ। এমন মানুষকে মারলে পাপ কত গুণ বেড়ে যায় তা জানো? আমাকে মারলে যদি তোমার 1 কেজি পাপ হয়ে থাকতো, তো পাঁচু মোদককে মারলে তোমার 75 কেজি পাপ হয়েছে। 5,000 রীতিমতো কমই বলেছি হে। হরেন একটু কিন্তু কিন্তু করতে লাগলো, বলল, লোকটা যে সত্যিই মরেছে তার প্রমাণ কি? আমি তো ওর দিকে তাক করে গুলি ছুটিনি। দুলালবাবু বললেন, আমাকে ফসকে গিয়ে ওকেই লাগলো কি না, একেবারে মাথা ফুটো করে বেরিয়ে গেছে। দেখো না কেমন দাঁত ছড়কুটে পড়ে আছে। আর দেরি করো না ভায়া, বন্দুকের শব্দ বহুদূর যায়, লোকজন এসে পড়ার আগেই লাশ সরাতে হবে। পরের জন্য খেটে খেটেই গেলুম। কত বললেন? 5,000ই দাও, প্রাণের দাম তার চেয়ে ঢের বেশি। ঠিক এই সময় এ লোকটা কেবল আমাকে কাতুকুতু দিচ্ছে বলে হরেনের পাহারাদারদের একজন শটান উঠে বসল। পাঁচু লোকটাকে কাতুকুতু মোটেই দেয়নি। তার কোমরের কাছে একটা মশা কামড়াচ্ছিল, সে চুল কাটছিল। লোকটা পাশেই ছিল বলে হাতটা একটু লেগে গেছে হয়তো, কিন্তু সে প্রতিবাদ না করে মরা সেজেই পড়ে রইল। কিন্তু লোকটা মহা তেদর, উঠে বসে তাকে একটা ঠেলা দিয়ে বলল, এই লোকটা ওঠো, উঠে পড়ো, অনেকক্ষণ ধরে বদমাইশি করে যাচ্ছ। পাঁচু একটা চোখ খুলে লোকটাকে দেখে নিয়ে চাপা গলায় বলল, আমি না, আমি কিছু করিনি, ওই লোকটা করেছে, বলে দুলালবাবুকে দেখিয়ে দিল। পাঁচুর কথা শুনে পাহারাদারটা দুলালবাবুর দিকে চাইল, তারপর গা ছাড়া দিয়ে উঠে পড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই তো, একটু আগে বেকায়দায় পেয়ে আমাকে রদ্দা মেরেছিল। তবে রে,
বলে লোকটা এক লাফে লোহার বেড়াটা ডিঙিয়ে দুলালবাবুকে জাপটে ধরল। দুলালবাবু ভারী বিরক্ত হয়ে লোকটাকে আর একটা রদ্দা কষিয়ে হাঁটুর নিচে চেপে ধরে রেখে বললেন, একটা জরুরি কথা হচ্ছে, এর মধ্যে কি হুটোপাটি করতে হয় দুষ্টু ছেলে? হ্যাঁ, তারপর হরেন ভাইয়া বলো তো। হরেন বড় বড় চোখে দৃশ্যটা দেখল, তারপর চোখ বুজে ফেলে বলল, পাহারাদারগুলোকে কালকেই বিদায় করে দেব। দুলালবাবু খুব উৎসাহের গলায় বললেন, সে খুব ভালো কথা। এসব রোগা দুবলা জীবকে দিয়ে কি আর ডানপিটেদের কাজ হয়? ও কাল থেকে আমি আর পাঁচু মিলেই তোমার দোকান পাহারা দেবক্ষণ। মাথা পিছু মাসে 1000 করে টাকা দিও, তাতেই হবে। আমাদের খাই বেশি নয়, আর তোমার দিকটাও তো দেখতে হবে নাকি? হরেন এবার চোখ খুলল। ওকে ছেড়ে দিন, আর বেশিক্ষণ ওভাবে চেপে রাখলে যে মরে যাবে। রদ্দা খেয়েই বেচারা অজ্ঞান হয়ে গেছে। তাই নাকি? বলে ভারী লজ্জিত মুখ করে দুলালবাবু লোকটাকে ছেড়ে দিয়ে বললেন, আর দেরি করো না ভায়া, টাকাটা ফেলে দাও, আমি লাশটা ঘাড়ে করে বেরিয়ে পড়ি। সেই পশ্চিমের জঙ্গলে গিয়ে কোদাল গাইতি নিয়ে গর্ত করতে হবে, লাশ পুঁততে হবে, অনেক ঝামেলা। তোমার মুখ চেয়েই কষ্টটা স্বীকার করছি। হরেন মুখখানা তোম্বা করে বলল, কাকে পুঁতবেন? লোকটা তো মরেনি। দুলালবাবু অবাক হয়ে বললেন, মরেনি মানে? আলবাত মরেছে, ওর ঘাড় মরেছে, না মরে ওর উপায় আছে? হরেন মাথা নেড়ে বলে, আমি বলছি মরেনি, একটু আগেই আমি ওকে মশা মারতে দেখেছি। দুলালবাবু খুব হেসে ঠেসে মাথা নেড়ে বললেন, না রে ভাই না, ও তোমার চোখের ভুল। মোটেই ভুল না, ওর কনুয়ের গুতোয় আমার দারোয়ান রাম সিং পর্যন্ত মূর্ছা ভেঙে উঠে পড়েছে। দুলালবাবু নিতান্ত ভালো মানুষের মতো মুখ করে বললেন, ওরকম হয়, মরার পরও হাত পা একটু আধটু নড়ে। তার মানে? পাঠা বলি দেখনি? গলা কেটে ফেলার পরও পাঠাটা কেমন ছটপট করে পা টান দেয়, মা মা করে ডাকে শোনোনি? মোটেই ম্যা ম্যা করে ডাকে না। আহা, না ডাকলেও ছটফট তো করে, এও তাই। লোকটার মাথা ফুটো করে গুলি বেরিয়ে গেল, সচক্ষে দেখলাম। গুলির সঙ্গে ওর প্রাণটাও লেগেছিল। প্রাণটা নিয়েই গুলিটা বেরিয়ে গেল কি না, একেবারে টাটা গুড বাই করে চলে গেল। আপনারা দুজনেই জোচ্চোর। ওই দেখুন, লোকটার চোখ মিটমিট করছে, ওই যে কোমরের নিচে হাত দিয়ে চুল করছে। বটে, এত বড় সাহস! বলে দুলালবাবু এক লাফে গিয়ে পাঁচুর ঘাটটা চেপে ধরে হ্যাচকা টানে দাঁড় করালেন। তারপর বললেন, বলি দুদণ্ড চুপ করে মটকা মেরে শুয়ে থাকতে পারো না, আর এই বিদ্যে নিয়ে বড়াই করে বেড়াও? ছি ছি! পাঁচু কাচুমাচু হয়ে বলল, বড্ড মশা যে। মশা? সামান্য মশার কামড়ে এই দশা? পায়ে কামড়েছে, দিলে তো দাওটার 12টা বাজিয়ে। লোকটাকে ভজিয়ে ভজিয়ে যখন কাজটা প্রায় সেরে এনেছি, তখনই উনি মশা মারতে গেলেন। পাঁচু আমতা আমতা করে বলল, সব কাজেই যে কেন আপনার এত তাড়াহুড়ো তা বুঝি না। বুদ্ধিটাও বড্ড গোলমেলে। হরেন যখন অস্ত্র ফেলে কাঁদতে বসেছিল, তখনই তো ওকে একটা রদ্দা মেরে টাকাটা কেড়ে নিতে পারতেন। তা না করে আপনি আমাকে মরা সাজাতে গেলেন। এই বুদ্ধি নিয়ে কি কাজ হয়? তাও তো বটে, বলে দুলালবাবু হরেনের দিকে তাকালেন। কিন্তু হরেন এখন অস্ত্রটা তুলে নিয়ে ফের বাগিয়ে ধরেছে। দুলালবাবু দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন, এ হে, বড্ড ভুল হয়ে গেছে হে। পাঁচু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকের দিনটাই দেখছি অপয়া। হরেন কর্মকার মৃদু একটু বিজ্ঞের হাসি হেসে বলল, সেটা যদি বুঝতে পেরে থাকো তাহলে 1 মিনিটের মধ্যে আমার দোকান থেকে বেরো, নইলে পুলিশে দেব। দুলালবাবু একটু হেসে অমায়িকভাবে বললেন, তাই ডাকো হরেন ভায়া, সেইটাই ভালো হবে। আমি বরং পাঁচুকে বেঁধে ফেলে পাহারা দিতে থাকি, তুমি ততক্ষণে গিয়ে চট করে পুলিশ ডেকে আনো। এসব লোককে ছেড়ে দেওয়া ঠিক নয়। তোমার দয়ার শরীর জানি, তবু বলি, সমাজের ভালোর জন্যেই এইসব লোককে যখন তখন ক্ষমা করে দেওয়াটাও কাজের কথা নয়। যাও, তুমি বেরিয়ে পড়ো।
আর দেরি করো না। হরেন গম্ভীর হয়ে বলল, ও সব চালাকি আর খাটবে না। যা বলছি শোনো, 1 মিনিটের মধ্যে যদি বেরিয়ে না যাও তাহলে আমি গুলি চালাবো। এই যে বললে পুলিশ ডাকবে, বলেছিলাম বটে, তবে ভেবে দেখলাম যা করার নিজের হাতেই করা ভালো। গত বছর এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন বটে যে আমার হাতে নরহত্যা আছে। তখন বিশ্বাস করিনি, এখন মনে হচ্ছে কথাটা মিথ্যে বলেননি। আছেই যখন নরহত্যা, তখন ঘটেই যাক আজ। এই বলে হরেন তার অস্ত্রটা তুলে দুলালবাবুর দিকে তাক করল। দুলালবাবু গম্ভীর হয়ে বললেন, নলটা আমার দিকে তাক না করে তোমার উচিত ছিল পাঁচুর দিকে তাক করা। আমি মানুষটা তো খারাপ নই হে হরেন ভায়া, সুযোগ পেয়েও তোমার রদ্দা মারলুম না, নিজের চোখেই তো দেখলে। যাকগে, কলিকালে কারো ভালো করতে নেই, মানুষ বড্ড নেমোখারাম হয়ে গেছে। চলো হে পাঁচু, হরেন ভাইয়ের এখানে আর সুবিধা হবে না। পাঁচু বিবেচকের মতোই ঘাড় নেড়ে বলল, আমারও তাই মত। যেখানে লাভের আশা নেই সেখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। দুলালবাবু হরেনের দিকে তাকিয়ে বললেন, তাহলে আসি ভায়া, দেখা হয়ে বড় আনন্দ পেলুম। আমার মায়ের দুলজোড়া যে তোমারই কাছে বাঁধা, সেটা ভেবে ভারী আনন্দ হচ্ছে। তোমার মতো ভালো লোক খুব একটা তো হয় না। হরেন ধমক মেরে বলল, আর কথা বাড়িও না, কেটে পড়ো। যাচ্ছি যাচ্ছি, তাড়া দিতে হবে না, বলে দরজার দিকে পা বাড়িয়েও দুলালবাবু আবার ফিরে এলেন। একটা কথা মনে পড়ল ভায়া, দারোয়ানটাকে বড্ড জোরে চেপে ধরে রেখেছিলাম, এখন কেমন যেন সন্দেহ হচ্ছে সত্যি সত্যি মরে যায়নি তো। দেখো তো নাকের সামনে হাত দিয়ে শ্বাস চলছে কিনা। মরে গিয়ে থাকলে হ্যাপাটা তোমাকেই তো সামলাতে হবে। হরেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর কি ভেবে একটু নিচু হয়ে লোকটার নাকের সামনে হাত রাখল। এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন দুলালবাবু। হরেন যেই নিচু হয়েছে অমনি তিনি হনুমানের মতো লাফ মেরে বেড়া ডিঙিয়ে সোজা তার ঘাড়ের ওপর পড়লেন। তারপরেই এক রদ্দা। পাঁচু চোখ বুজে ফেলেছিল। সে চোর বটে, কিন্তু খুনে নয়। চোখ বুজেই সে বলল, রক্ষে করুন দুলালবাবু, লোকটাকে মেরে ফেলবেন না। দুলালবাবু একগাল হেসে বললেন, আরে না না, এই দেখো লোকটার গেজের মধ্যে কত টাকা, 20-30 হাজার তো হবেই। পাঁচু চোখ খুলে গদগদ হয়ে বলল, বলেন কি, এ তো আমার 6 মাসের রোজগারের চেয়েও বেশি। না, আপনি বাহাদুর বটে। দুলালবাবু হরেনের চাবি নিয়ে তাড়াতাড়ি সিন্দুক খুলে ফেললেন। তার মধ্যে বিস্তর সোনাদানা, দামি পাথর, রূপোর বাসন থরে থরে সাজানো। দেখো হে পাঁচু, আগে দেখছি, চোখের পলক পড়ছে না যে। তবে দুলালবাবু একটু হাত চালিয়ে করুন, এসব কাজে সময় নিতে নেই। সে কি হে পাঁচু, এই যে তুমি বলো আমি সে কি হে পাঁচু, এই যে তুমি বলো আমি তাড়াতাড়ি করে সব কাজ পণ্ড করে দিই। আগে সে কথাটাও ঠিক, কিন্তু এখন তাড়াতাড়ি না করলে লোকজন এসে পড়তে পারে। পাঁচু কথাটা শেষ করতে না করতেই দরজার বাইরে থেকে কার যেন গলা পাওয়া গেল। হরেন, আছো নাকি এ? পর মুহূর্তে দেখা গেল বিশাল চেহারার খাকি পোশাক পরা একটা লোক দরজা জুড়ে দাঁড়ালো। তারপরই বলে উঠল, এ কি, এসব কি কাণ্ড? পাঁচু ফুট করে একটা আলমারির পাশে ঢুকে গা ঢাকা দিল। দুলালবাবু নির্বিকারভাবে সিন্দুক থেকে জিনিসপত্র বের করতে করতে বললেন, আর বলবেন না দারোগাবাবু, দিনকাল যা পড়েছে আর কহতব্য নয়। দারোগাবাবু তার রিভলভারের বাঁটে হাত রেখে বললেন, 3-3টে লাশ পড়ে আছে, জিনিসপত্র লণ্ডভণ্ড, কী ব্যাপার? আর আপনিই বা কে? দুলালবাবু সোনার রূপো সব গুছিয়ে হরেনের আলোয়ানে পোটলা বাঁধতে বাঁধতে বললেন, চোখের সামনে ঘটনাটা ঘটে গেল দারোগাবাবু, ভয়ে তো আমার মূর্ছা যাওয়ার জোগাড়। মায়ের একজোড়া দুল বাধা দিয়ে কয়েকটা টাকা ধার নেব বলে হরেন ভাইয়ের কাছে এসেছিলাম। অনেক দিন বাদে দেখা তো, বসে বসে 2-4টে সুখ দুঃখের কথা বলছিলাম, এমন সময় 4-4টে বন্দুকধারী ডাকাত এসে হাজির। বলেন কি? আজ্ঞে, তাই তো বলছি, দেশে আইন কানুন বলে কিছু আর রইল না তো দারোগাবাবু।
ভর সন্ধেবেলা হরেন ভায়ার মতো একটা নিরীহ লোকের ওপর চড়া হয়ে এসব কি কাণ্ড বলুন তো? দারোগাবাবু তিনজন মূর্ছিত লোকের দিকে চেয়ে বললেন, এরা কি বেঁচে আছে? বলতে পারছি না, না থাকারই কথা। আমি হরেন ভায়ার জিনিসগুলো একটু গুছিয়ে দিচ্ছি। নেইও বিশেষ কিছু, সব চেঁচেপুচে নিয়ে গেছে। যা আছে তা ওর বউকে পৌঁছে দিয়ে আসি। ডাকাতরা কোন দিকে গেল বলুন তো? ওই দিকে গেলে এখনও ধরে ফেলতে পারবেন। দারোগাবাবু তবু কূট সন্দেহের চোখে দুলালবাবুর দিকে চেয়ে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারছি না, অথচ চেনা চেনাও লাগছে। অনেকেরই লাগে, ওটা কিছু নয় দারোগাবাবু, চোখের ভুল। আমরা একটা সাংঘাতিক খুনেকে খুঁজছি, সে এই শহরেই কোথাও পালিয়ে আছে। সে ভালো ক্রিকেট খেলে, গায়ে ভীষণ জোর, প্রচণ্ড খেতে পারে, আর দেখতে অনেকটা সায়েন্সের মাস্টার দুলালবাবুর মতো। এরকম লোক কাউকে দেখেছেন নাকি? দুলালবাবু ভ্রু কুচকে একটু ভেবে নিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, হুম হুম ঠিক তো, চারজন ডাকাতের একজনের চেহারা তো বাস্তবিকই দুলালবাবুর মতোই। সে খুনি নাকি দারোগাবাবু? কি সর্বনাশ, খুব জোর বেঁচে গেছি তাহলে। দারোগাবাবু খাপ থেকে রিভলভারটা বের করে মাথা নেড়ে বললেন, না, আপনি বেঁচে যাননি। বাঁচার কোনো উপায় আপনার সামনে নেই। দুলালবাবু মিষ্টি করে হেসে বললেন, এত কম বয়সে তো কারো ভীমরতি হয় না দারোগাবাবু, আপনার হলো কি করে? ভীমরতি যে হয়নি তা আপনিও নির্ঘাত হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবার মানে মানে পোটলাটা যেখানকার সেখানেই রেখে দুহাত তুলে এগিয়ে আসুন, আপনাকে আমি অ্যারেস্ট করলাম। পোটলাটা ছেড়ে দুলালবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গারলদের সঙ্গে কাজ করতে গেলে এরকমই হয় দারোগাবাবু। ওই যে দেখুন আমার স্যাঙ্গাত পাঁচু মোদক কেমন আলমারির আড়ালে ভালো মানুষের মতো গা বাঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। চেনেন তো ওকে? বিখ্যাত চোর। এখন কি ওর উচিত ছিল না একটা মুগুর টুকুর বা নিদেন একটা ইট দিয়ে পিছন থেকে আপনার মাথায় মারা? আপনি বলুন, এই বিপদের সময় এটা কি বন্ধুর কাজ হতো না? ছ্যা ছ্যা, দেশটার এজন্যই কোনো উন্নতি নেই, বুঝলেন দারোগাবাবু? অন্যের বিপদে ঝাঁপিয়ে যদি না পড়লি তাহলে আর মানুষ কিসের, তাই না দারোগাবাবু? পাঁচু মাথা চুলকোতে চুলকোতে ভারী লাজুক গলায় আলমারির আড়াল থেকে বলল, তা কি করব, এখানে যে মুগুর টুকুর কিছুই নেই, ইটও তো দেখছি না, কেবল একটা জলের কুজো আছে, কিন্তু তাই দিয়ে কি কাজ হয়? দুলালবাবু ব্যথিত গলায় বললেন, শুনুন দারোগাবু শুনুন, উনি জলের কুজোটা হাতের কাছে পেয়েও ভাবছেন ওতে কাজ হবে কি না। আচ্ছা দারোগাবাবু, আপনি বলুন, জলের কুজো মাথায় মারলে কাজ হয় না, এ কথা শুনে কে না হাসবে? দারোগাবাবু বিস্ফারিত চোখে পাঁচুকে দেখছিলেন। হঠাৎ প্রবল একটা শ্বাস ছেড়ে বললেন, পাঁচু? পাঁচু মোদক? সেই বিটকেল চোর যে আমার বাড়িতে ঢুকে অবধি দেওয়াল ঘড়ি আর বাসন চুরি করে নিয়ে গেছে? দুলালবাবু একগাল হেসে বললেন, আগে সেই পাঁচু মোদক। তবে আপনাকেও বলি দারোগাবাবু, পাঁচুর মতো আনাড়ি চোরের কাছে জব্দ হওয়া আপনার উচিত হয়নি। দেখছেন তো কেমন ভ্যাবা গঙ্গারাম, আপনি যখন আমার দিকে পিস্তল তাক করে আছেন তখন অনায়াসে কুজোটা তুলে আপনার মাথায় বসিয়ে দিতে পারত, তা না করে বোকার মতো কোণে বসে যে দাঁড়িয়ে আছে দেখুন। দারোগাবাবু হুঙ্কার দিলেন, খবরদার, জলের কুজোয় হাত দেবেন না বলছি। পাঁচু হাতও দেয়নি, সভয়ে মাথা নেড়ে বলল, আগে না, জলের কুজোয় হাত দেওয়া খুব খারাপ জিনিস, ও পাপ আমি কখনোই করব না দারোগাবাবু, কিন্তু আপনি ওদিকটা দেখুন, উনি লোক সুবিধের নন। দারোগাবাবু চট করে দুলালবাবুর দিকে ফিরে তাকালেন, বললেন, খবরদার। দুলালবাবু অমায়িক গলায় বললেন, আগে আমি তো কিছুই করিনি, আমি শুধু পাঁচুকে নজরে রাখছি, যদি এই সুযোগে ও কিছু একটা করে বসে। দারোগাবাবু সঙ্গে সঙ্গে পাঁচুর দিকে ঘুরে বললেন, খবরদার। পাঁচু সঙ্গে সঙ্গে নিজের নাক কান মোলে বলল, ওকে বিশ্বাস করবেন না দারোগাবাবু, নড়া তো দূরের কথা, আমি শ্বাস অবধি ফেলছি না ভয়ে। তবে কিনা দুলালবাবুর নানা কায়দা জানেন, কখন যে কি করে বসবেন।
দারোগাবাবু ফের দুলালবাবুর দিকে ফিরে বললেন, খবরদার। দুজন ঘরের দুদিকে, ফলে দুজনকে পিস্তলের পাল্লায় আনা বা একসঙ্গে নজরে আনা যাচ্ছে না। দারোগাবাবু বেশ ফাপড়ে পড়লেন। একবার ডাইনে আর একবার বাঁয়ে মোচড় মারতে মারতে তিনি হন্যে হয়ে গেলেন। তারপর পাঁচুর দিকে ফিরে বললেন, ওহে পাঁচু, যাও গিয়ে ওই লোকটার পাশে দাঁড়াও। যে আজ্ঞে বলে পাঁচু এগোতে লাগলো। দুলালবাবু এই সুযোগে হারানের অস্ত্রটা তুলে নিয়ে ভারী অমায়িক গলায় বললেন, আচ্ছা দারোগাবাবু, এটা কি জিনিস বলুন তো? হারান ভাইয়ার কাছে ছিল, আমি ভাবলুম কি জানি বাবা কি জিনিস, বোধহয় বিপদে আপদে কাজে লাগে, তাই না দারোগাবাবু? দারোগাবাবুর চোখ জিনিসটা দেখে গোলাকার হয়ে গেল। অত্যন্ত উত্তেজিত গলায় বললেন, শিগগির ফেলে দিন, ও খুব বিপজ্জনক জিনিস। দুলালবাবু অস্ত্রটা বাগিয়ে ধরে বললেন, আমিও তো সেই কথাই বলছি, এসব খুব বিপজ্জনক জিনিস, আপনিও ওটা ফেলে দিন। দারোগাবাবু গর্জন করে বললেন, ভালো হবে না বলছি, ফেলে দিন নইলে গুলি করব। দুলালবাবু একগাল হেসে বললেন, আমারও ওই কথা, ফেলে দিন নইলে গুলি করব। দারোগাবাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন, ভালো হবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। আগে আমিও তো সেই কথাই বলতে চাইছি, ভালো হবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। দারোগাবাবু আরও এক পা পিছিয়ে গিয়ে বললেন, ট্রিগার থেকে আঙুলটা সরিয়ে নিন, দুম করে গুলি বেরিয়ে যেতে পারে। আজ্ঞে যথার্থই বলেছেন, আমি আবার আনাড়িও বটে, হাত টাত কাঁপছে, যে কোনো সময় গুলি ছুটে যেতে পারে। দারোগাবাবু আরও এক পা পিছোতে গেলেন, কিন্তু চৌকাঠে পা ঠেকে একেবারে চিৎপটাং হয়ে উল্টে ঘরের বাইরে পড়লেন। তারপর গড়িয়ে পড়ে গেলেন সিঁড়ির নিচে। দুলালবাবু তাড়াতাড়ি বেরিয়ে এসে দারোগাবাবুর নাড়ি দেখে বললেন, মূর্ছা গেছে, ওরে পাঁচু। পাঁচু পোটলাটা ঘাড়ে করে বেরিয়ে এলো, একগাল হেসে বলল, যে আজ্ঞে। আজ তাহলে কাজ কারবার বেশ ভালোই হলো, কি বলো? কি আর বলবো বাবু, একটু পায়ের ধুলো দিন, এত এলেম আমার পেটেও নেই। দুলালবাবু বিনয়ের সঙ্গে বললেন, এ আর কি দেখছো, এরপর আরও তো কত কি হবে, সবে তো সন্ধে। পাঁচু মাথা নেড়ে বলল, আজ আর নয়, সোনাদানায় মিলিয়ে অনেক হয়েছে, লাখ টাকার মাল তো বটেই। দুলালবাবু একটু তাচ্ছিলের ভাব করে বললেন, ছ, লাখ টাকা আবার একটা টাকা নাকি? বেশি লোভ করা ভালো নয় বাবু, অতি লোভে তাঁতি নষ্ট। দুলালবাবু মাথা নেড়ে বললেন, লোভ নয় হে, লোভ নয়, কাজ করার একটা আনন্দও আছে, যত বিপদ তত আনন্দ, যত বাধা তত উত্তেজনা। পাঁচু গম্ভীর হয়ে বলল, আপনাকে নিয়ে মুশকিল কি জানেন, আপনার মতলবের ঠিক নেই, কখন যে কি করে বসবেন তাই ভেবেই আমার দুশ্চিন্তা হয়। এখন চলুন, এখন চলুন তো, ঘরে গিয়ে আগে মালপত্র রাখি। দুলালবাবু হঠাৎ উৎকর্ণ হয়ে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, কাদের যেন পায়ের শব্দ পাচ্ছি, চারদিক থেকে কারা যেন আসছে, বেশ ভারী ভারী বুটের আওয়াজ। পাঁচুও শব্দটা শুনতে পেল, মুখ শুকনো করে বলল, সর্বনাশ, এ যে পুলিশের বুট, দারোগাবাবুর সেপাইরা হবে হয়তো। কথা শেষ হওয়ার আগেই কয়েকটা ঝাঁঝালো টর্চ বাতির আলো এসে তাদের উপর পড়ল। কে যেন চেঁচিয়ে উঠল, পাকড়ো পাকড়ো, ওই ডাকাত। পাঁচু পোটলাটা ফেলে চোখের পলকে অন্ধকারে গা ঢাকা দিয়ে ফেলল। সেপাইরা এসে দুলালবাবুকে ঘিরে ফেলল। দুলালবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, শেষ রক্ষা হলো না। এক সেপাই বলল, কি বলছেন? দুলালবাবু করুণ মুখ করে বললেন, দারোগাবাবুর কথাই বলছি, ওই যে পড়ে আছেন ময়দার বস্তার মতো। সেপাইদের কয়েকজন দৌড়ে গিয়ে দারোগাবাবুকে দেখে চেঁচিয়ে উঠল, সর্বনাশ, ইনি তো খুন হয়ে গেছেন। দুলালবাবু মাথা নেড়ে বললেন, যেতেন, যেভাবে ডাকাতদের সঙ্গে লড়াই করেছিলেন তাতে খুন হওয়ারই কথা, তবে শেষ অবধি হননি। একজন সেপাই কঠিন গলায় বলল, আপনি কে? আমি একজন লোক,
এই পথ দিয়েই যাচ্ছিলুম, হঠাৎ দেখি দারোগাবাবু একা 5-7টা মুষ্ক লোকের সঙ্গে লড়াই করছেন। তা আমি এসব মারদাঙ্গা দেখতে খুব ভালোবাসি। ওই দোকানঘরটার দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে প্রাণ ভরে লড়াই দেখছিলাম। আহা, এমনটা বহুত দিন দেখিনি। খানিকটা অরণ্যদেব, খানিকটা টিনটিন, খানিকটা টারজান, মিলিয়ে মিশিয়ে যেন ভগবান আমাদের দারোগাবাবুকে তৈরি করেছেন। কি ঘুষি রে বাবা, যেন বোমা ফাটছে। ক্যারাটে, কুম্ফু সবই দেখাতে লাগলেন। সেপাইটা সন্দিহান গলায় বলল, আমাদের দারোগাবাবু তো জল ঢোসকা মানুষ, তার গায়ে একরত্তি জোর নেই। আর সাহস! আরশোলা, ভূত, পেতনি সব কিছুকেই ভারী ভয় পান। দুলালবাবু নিমিলিত নয়নে বললেন, না না, আপনি ভুল করছেন। দারোগাবাবুকে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে তিনি অন্য জিনিস। সেপাইটা দুলালবাবুর সঙ্গে মোটেই একমত হয় না। বলল, মোটেই নয়, উনি একটা জিনিসই পারেন, সেটা হলো খাওয়া। হাড়ি হাড়ি রসগোল্লা, কারি কারি মাছ মাংস খেয়ে ফেলতে পারেন, আর কোনো কাজ করেন না। চোর টোর তো আমরাই ধরি, উনি কিছু করেন না। তাহলে কি ভুল দেখলাম? কালকেই গণেশ ডাক্তারের কাছে গিয়ে চোখটা পরীক্ষা করাতে হবে। যাই, গিয়ে একটু জিরোই, বড্ড ধকল গেছে। জিরোবেন কি? আপনাকে যে থানায় যেতে হবে, আপনি যে ঘটনার সাক্ষী। শেষ হলো অদ্ভুতের খণ্ড 5। আগামী সপ্তাহে আবার আসবো ফিরে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের খণ্ড 6 নিয়ে। নমস্কার।